বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মূলত আজকে একটু অন্য বিষয় পড়বো, অর্থাৎ আমাদের বিজ্ঞানের তোমাদের এই ফিজিক্সের অর্থাৎ কেমিস্ট্রির একটা অধ্যায় পড়বো, যার নাম হচ্ছে পরমাণু গঠন। এর আগে তোমরা আমাকে দেখোনি কখনো যে আমি তোমাদের এই কি বলে কেমিস্ট্রি অধ্যায়টা পড়াইছি, কিন্তু তোমরা আজকে দেখবে আমি তোমাদের মূলত কেমিস্ট্রির অধ্যায়টুকু পড়াবো। আমি চেষ্টা করতেছি যাতে কোনো ভুল বিভ্রান্ত না হয়, আমি তোমাদের এই কেমিস্ট্রি অধ্যায়টা সুন্দরভাবে পড়াইতে পারি। যদি আমার বিজ্ঞান ডিপার্টমেন্টে এই কেমিস্ট্রিটা কিন্তু দরকার, তোমরা পরীক্ষায় যদি পড়তে চাও বায়োলজির পাশাপাশি এই কেমিস্ট্রিটাকেও লাগবে। তাই আমার ক্লাসটা কেমন হয়েছে তোমরা এইটা কমেন্টে কিন্তু খুবই জানাবে ভালোভাবে। তো আমি আজকে তোমাদের খুবই অল্প পরিসরে পড়াবো। এর আগে কিন্তু আমি তোমাদের প্রশ্ন ব্যাংকটা সলভ করে দিয়েছি, তার মানে আর এটা সলভ করা লাগবে না। তো ওইটা তোমরা মোটামুটি ভালোভাবে পড়বে, কিন্তু আজকে আমরা পরমাণুর গঠন সম্পর্কে জানবো। জাস্ট ক্ষুদ্র একটা ক্লাস, তোমরা 15 মিনিট সুন্দরভাবে আমার ক্লাসটা দেখো এবং আমার সাথে পরিচয় হও যে পরমাণুটা কি বলা হয়েছে এখানে। তো তুমি শুরু করো প্রথমে এই পরমাণুর গঠনটা কোন বিজ্ঞানের ইয়েতে পড়ে? কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি মানে কি? রসায়ন। দেখো, এই রসায়ন বিদ্যায় কি বলা হয়েছে যে পরমাণু খুবই ক্ষুদ্রতম একটা কণা। পরমাণু হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটা কণা, এটা কিন্তু খুবই ক্ষুদ্রতর। তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয়। তবে বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার পর পরমাণুর গঠন সম্পর্কে কি দেওয়া হয়েছে? ধারণা দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে একটা পরমাণুতে 3টা অংশ থাকে, একটা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি করে? এই পরমাণুকে কি করে? পরমাণুর ভিতরে অবস্থান করে। তোমরা এখন দেখবা এই যে ছোট একটা কণিকা, তোমরা যদি দেখো, আমি যদি তোমাদের দেখাই, এই যে ছোট একটা কণিকা দেখতেছো, এই যে এই ছোট কণিকাটার নাম হচ্ছে ই মাইনাস, অর্থাৎ ইলেকট্রন। এই ইলেকট্রনটা মূলত এই কক্ষপথের চারিদিকে কি করে? প্রদক্ষিণ করে। যেমন সূর্য আপনার যেমন প্রদক্ষিণ করে আমাদের মহাকাশটাকে, এইরকম এই যে ইলেকট্রনটাও কি করে? এই কক্ষপথটাকে কি করে? পুরো প্রদক্ষিণ করে। এবং এর ভিতরে রয়েছে 2টি অংশ, যার নাম কি রয়েছে? এই নিউক্লিয়াসের ভিতরে, এই যে নিউক্লিয়াস, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, যার ভিতরে রয়েছে প্রোটন এবং নিউট্রন। তাহলে পরমাণু চিনতে গেলে আমাদের প্রথমে কি বুঝতে হবে? যে এটি একটি পরমাণু, যার ছোট একটা কণিকা রয়েছে, যা সেটি তার এই কক্ষপথ দিয়ে কি করবে? আবর্তন করবে বা প্রদক্ষিণ করবে। এবং এর মধ্যে একটি ছোট কি রয়েছে? নগণ্য ভরযুক্ত একটা অংশ রয়েছে, যার নাম হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে নগণ্য ভর ধরা হয়, অর্থাৎ এর কোনো ভর কি, এটা অনেক হালকা। এবং এর ভিতরে রয়েছে 2টি অংশ, যার নাম ইলেকট্রন এবং প্রোটন। শেষ। এখন একটু বলি চার্জ সম্পর্কে। তো তোমরা যদি বলো যে নিউট্রন হচ্ছে নিউট্রাল, অর্থাৎ নিরপেক্ষ চার্জ। ইলেকট্রন কি চার্জ? যদি আমরা ইলেকট্রন কি চার্জ বলে, ইলেকট্রন হচ্ছে ধনাত্মক চার্জ এবং প্রোটন হচ্ছে ঋণাত্মক চার্জ। তাহলে এই জিনিসটা আমরা আবার শিখবো। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে পরমাণুটা কি। এই যে পরমাণু কি বলছে? একটি ক্ষুদ্রতর কণা। এটা মনে রাখতে হবে যে মূলত পরমাণু একটি ক্ষুদ্রতম কণা, যা কি অবিভাজ্য। অবিভাজ্য না, এটা তোমার অবিভাজ্য বলেছে, কিন্তু এটা হচ্ছে বিভাজ্য। এই যে তোমাদের একটা ভুল বললাম যে অবিভাজ্য, কিন্তু এটা হলো অবিভাজ্য নয়, এটা কি বিভাজ্য কণিকা। কারণ এখানে ইলেকট্রনও ভাঙা যাচ্ছে, প্রোটনও করা যাচ্ছে, নিউট্রনও করা যাচ্ছে। তাই এটি বিভাজ্য। যে অবিভাজ্য বলেছে, অর্থাৎ যে বিজ্ঞানীরা অবিভাজ্য বলেছে, তাদেরকে কি আমরা বাদ দিব। তা যখন এই সংজ্ঞাটা লিখবে কেউ যে অবিভাজ্য, তাহলে সেটা বাদ। তাহলে পরমাণু একটা ক্ষুদ্রতম কণা, যার ভিতরে ছোট একটা কণিকা, সেটা কক্ষপথকে প্রদক্ষিণ করে। ফলে নিউক্লিয়াসের ভিতরে যার ভর নগণ্য, সেখানে 2টি অংশ থাকে, সেটি একটি প্রোটন এবং একটি নিউট্রন। এবং আমরা তাদের কি চার্জগুলো জানলাম এবং তাদের কি কি চার্জ, যে ইলেকট্রন ধনাত্মক, প্রোটন ঋণাত্মক, নিউট্রন কি নিরপেক্ষ বা নিউট্রন। আসুন, তো এখানে অনেক কথা বলছে যে এই অধ্যায় শেষে আমরা কি কি জানবো, কিন্তু আমাদের অত জানাশোনার কি দরকার নাই। আমরা জাস্ট তোমাদের এইখানে আসো যে পরমাণু ধারণা ও বিকাশ ঘটনা, এইখানে আসবো আমরা। তো আমাদের এখানে জানবো আমরা কি, প্রথমে আমরা পরমাণুর ইতিহাসটা জানবো। আমরা পরমাণুটা যে কিভাবে গঠন করা হয়েছে, যে পরমাণুরা কোন কোন বিজ্ঞানীরা পরমাণুকে আবিষ্কার করে, এটা কত সালে হয়, এখানে কে অবিভাজ্য নাম দেয়, কে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন তৈরি করে, তারপরে রাদারফোর্ড কে, মডেলটা কি, এই জিনিসগুলো আমরা জানবো। তারপরে আমরা ডায়াগ্রাম জানবো। তারপরে যে 30টা অর্থাৎ পর্যায় সারণীর যে 30টা মৌল রয়েছে বা 18টা তোমাদের দেওয়া আছে, সেখানকার আমরা জিনিসগুলো কি করব? জানবো। তো এটা তোমার শ্রেণী পরীক্ষার একটা পড়া জ্ঞান পাবলিকের। তাই পরমাণুর ধারণা ও বিকাশ ঘটনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জেনেছো যে পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা কি গঠিত। তাহলে পদার্থ একেবারেই ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এটা অনেক ক্ষুদ্র। এদের 2 রকমের
কি রয়েছে, কণিকা রয়েছে, যেটি হচ্ছে অণু এবং পরমাণু। একে অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে, তার মানে একের অধিক। তাই কি বলছে যে একের অধিক বা তার মানে দুই বা ততোধিক, যদি দুই বা ততোধিক অণু বা দুই বা ততোধিক পরমাণু যদি একত্রে গঠিত হয়ে কোনো কিছু গঠন করে সেটাই হচ্ছে অণু। তাহলে দুই বা ততোধিক এখানে লাগবে, কয়টা, দুই বা ততোধিক, বা এক বা ততোধিক হইলে সেটা তাহলে অণু গঠন করবে। পদার্থের ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময় বিজ্ঞানীরা ও দার্শনিকগণ নানা মতবাদ প্রকাশ করেন। তার মধ্যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, এর নাম কিন্তু প্রতিবারে রয়েছে, তিনি 400 অব্দে কি করেন, সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে কি করেন, মতবাদ প্রচার করছে। তাহলে এটা লাগবে যে কোন বিজ্ঞানীর নাম ডেমোক্রিটাস। এটা মনে রাখতে হবে যে ডেমোক্রিটাস মূলত 400 অব্দে পরমাণু সম্পর্কে কি করেন, একটা ধারণা দেন। তিনি বলেছিলেন যে পরমাণু একটি কি, কণিকা, এবং এটি একটি ক্ষুদ্রতম কণিকা, এটি তিনি বলেছিলেন। তিনি একজন গ্রিক বিজ্ঞানী। তার মধ্যে সকল পদার্থই ক্ষুদ্রতম, অর্থাৎ অবিভাজ্য, যা ভাঙা যায় না। তার কথাটা কিন্তু ভুল, কিন্তু পরমাণুকে তো ভাঙা যায়। কেন, পরমাণুকে ভাঙলে তুমি পাচ্ছ না, তাই সংখ্যাটা তো এরকম যে পরমাণু হলো একটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটি মূলত ভাঙা যায় এবং যেটি হলো বিভাজ্য। কারণ এটাকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে, ইলেকট্রন, প্রোটন, মানে ভাঙলে প্রোটন ও নিউট্রন পাওয়া যাচ্ছে, এবং এখান থেকেই আমরা সামনে কি করব, অঙ্ক করব। তাহলে এটা তো অবশ্যই বলা যায় যে ডেমোক্রিটাসের অবিভাজ্য তথ্যটি ভুল, তার মানে এটি বিভাজ্য অবশ্যই। তিনি ক্ষুদ্রতম পরমাণুর যে নামটাতে তিনি অ্যাটম দেয়, অ্যাটমের একটা শব্দ বলা হয়েছে যে এটা তোমার পরীক্ষা খুবই আসে, যে অ্যাটমস যেটাকে বলা হয়, যার অর্থ অবিভাজ্য, অর্থাৎ এটা কি, তার হচ্ছে গ্রিক ভাষায় এই কথাটা তিনি বলেছিলেন যে অ্যাটোমস, এই কথাটা তিনি ব্যবহার করেছিলেন। তাহলে অ্যাটম শব্দের অর্থ কি, এটা প্রতিবার পরীক্ষায় আসে, এটা আমরা মনে রাখবো। এখন আসো দুইজন আবার মতবাদ দেয়, দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল। এদের মতবাদটা শোনো তোমরা, কি বলছে, এরা বলছে অ্যারিস্টটলের মতে পদার্থ সমূহ নির্বিচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। তাহলে কি বলেছে দেখো, অ্যারিস্টটল বলেছে যে পরমাণু এমন একটা ক্ষুদ্রতম কণিকা যাকে তুমি ভাঙাতে থাকলেও এটা কি ভাঙতেই থাকবে, অর্থাৎ এর কোনো শেষ নেই। এটাই তিনি বলেছে যে পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে, অর্থাৎ যতই ভাঙা না হোক না কেন, কথা কিন্তু সত্য, যতই ভাঙা হোক না কেন এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতেই থাকবে, এটা অ্যারিস্টটলের কথা। আবার দেখো, এই যে তার সময় এই যে প্লেটো এবং অ্যারিস্টটল এই ডেমোক্রিটাসের মতকে কি করে, আমি যেভাবে বললাম যে অবিভাজ্য, এই জিনিসটা ভুল, তো তারা এই জিনিসটাকে আবার কি করে, বিশ্লেষণ করে যে কেন ভুল, এই জিনিসটা তারা জানায়। তাহলে এই যে অ্যারিস্টটল এবং তার সময় প্লেটো, এরা দুইজন এই জিনিসটা সম্পর্কে জানায়। এখন আসো, আচ্ছা এখন তোমরা আবার পড়তো, দেখো 1803 সালে জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। তারা দেখো, তাহলে এই একটা কথা বলছে জন ডাল্টন 1803 সালে, বলছে যে পরমাণু একটি ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙা যায় না। কথাটা কি সত্য আর মিথ্যা? কথাটা হচ্ছে মিথ্যা, কারণ পরমাণুকে ভাঙা যায়, কেন ভাঙা যাবে না, তাকে প্রোটনে পরিণত করা যাচ্ছে, তাকে নিউট্রনে পরিণত করা যাচ্ছে, যেখানে তার প্রোটনের একটা নির্দিষ্টযোগ্য ভরও আছে, প্রোটনের একটা ভর আছে কিন্তু অনেক বড়, এটা 9-এ তোমরা পাবা। আবার নিউট্রনের কিন্তু কি রয়েছে, নিরপেক্ষ, তাদের চার্জ রয়েছে, তাহলে কেন তাদেরকে ভাঙা যাবে না, এইটা। আচ্ছা, এর ফলে এরিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়। তাহলে দেখো যে ডাল্টন যখন এই কথাটা বলে, এটা বড় বিজ্ঞানী সে, কিন্তু তখন এরিস্টটলকে আর কেউ দাম দেয় না, বলে যে ঠিক আছে, তার মানে আমরা ডাল্টনের কথাই মেনে নিলাম। আসলে পরমাণু অবিভাজ্য নয়, ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু অবিভাজ্যও নয়, ক্ষুদ্রতম কণিকাও নয়। তাহলে একটা কি হট কোশ্চেন একটা বলবো যে পরমাণু অবিভাজ্যও নয়, আবার ক্ষুদ্রতম এটার কণিকাও নয়। এখন আসো কি বলবো যে পরমাণু হচ্ছে বিভাজ্য। আমি তোমাদের এইটাই বলতে ধরছিলাম, এতক্ষণ ধরে এইটাই বলতে ধরছিলাম যে পরমাণু মূলত বিভাজ্য, এটা 100% বিভাজ্য, কারণ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। ডাল্টনের মতামত এটা সীমাবদ্ধ থাকলেও পরে এটাকে আর কেউ ইয়া করে না। এখন দুইটা তোমাদের সৌরজগতের মডেল কে প্রস্তাবন করে, বিজ্ঞানী রাদারফোর্ড, এইটা মনে রাখতে হবে। রাদারফোর্ড ইনি কি করেন, প্রথম কি করে মডেল আবিষ্কার করেন। এই মডেলটা কি তিনি কার মতো আকৃতির করেন, সৌরজগতের আকৃতির মতো, অর্থাৎ একবারে কি মহাকাশের যে আকৃতি, অর্থাৎ সেই সৌরজগতের আকৃতি দিয়ে তিনি করেন। কিন্তু তার একজন স্টুডেন্ট নাম ছিল নিলস বোর, তিনি কি করেন, তার সাথে সে সহযোগিতা করেন, এই বোর এবং রাদারফোর্ড মিলে একসময় এই পরমাণুর মডেলটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে দেয়। আচ্ছা,
তাহলে একসময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। তারা কি করে, পরীক্ষা করে। রাদারফোর্ডের মাথায় এটা প্রথম বুদ্ধি আসেনি, এসেছিল তার স্টুডেন্ট বা তাদের কি বন্ধুদের বা সহকর্মীদের সাথে এটা আলোচনা করেন। বা বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ, মানে যে ধনাত্মক জায়গাটি রয়েছে সেটা পরমাণুর ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। এখন দেখো এই জায়গাটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত, অবশ্যই এটা কিন্তু ক্ষুদ্র জায়গায় অবস্থিত, এবং এটার নাম হলো নিউক্লিয়াস। তিনি আরো ব্যাখ্যা দেন পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, এইটা মনে রাখবা। তাহলে পরমাণুর এই কথাগুলো, রাদারফোর্ডের যতগুলো কথা বলছে এই কথাগুলো সব এমসিকিউ আসবে হু বা হু। কারণ পরমাণুর কি জায়গা ফাঁকা, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। কেন, পরমাণু একটা গোল কক্ষর মতো, কিন্তু এর বিশাল জায়গা কি জুড়েই ফাঁকা। এবং দেখো, আচ্ছা জায়গা ফাঁকা, তার ধনাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই। তার মানে তার যে ধনাত্মক, তাহলে এটা মনে রাখতে হবে, তার যে ধনাত্মক আধানযুক্ত কণার কি তেমন কোনো ভর নেই। তাহলে ধনাত্মক আধানযুক্ত কণার কোনো থাকবে না, ভর থাকবে না। তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো, কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেনি। তার মানে নির্দিষ্ট কক্ষপথের ধারণা কে দেয়, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের বলি, রাদারফোর্ড কথাটা শেষ করতে ধরছিল, কিন্তু কথাটা শেষ করতে পারেনি, অর্থাৎ শেষ আর হলো না। এটা মূলত কি, নির্দিষ্ট কক্ষপথের ধারণা কিন্তু পরে দিল নিলস বোর। তিনিই কিন্তু প্রথম কি দিল, এই নির্দিষ্ট কক্ষপথের ধারণা দিল। তিনি বুঝালো যে না, তার কক্ষপথটা কি সম্পূর্ণ হয়নি, তাই নির্দিষ্ট কক্ষপথের জন্য নিলস বোরের কথাটা আমাদের শুনতে হবে। শেষ। দেখো এখন বলছে, আমি যে কথাটা তোমাদের প্রথমে বলেছিলাম সেটাই বললো, যে উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে পরমাণু অবিভাজ্য না, পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। মূলত পরমাণুকে ভাঙলে এই তিনটি কণিকা ছাড়া আর অন্য কোনো কণিকা পাওয়া যাবে না, এটা বলা আছে। ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন, এই যে তোমাদের বলেছিলাম যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, এবং ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা। ফলে প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। তাহলে দেখো, পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ এই যে পরমাণুর ভর, এই যে পরমাণুর যে একটা ভর, এই পরমাণুর ভরটা সবটুকুই কিসে থাকে, নিউক্লিয়াসে থাকে। তাহলে পরমাণুর যতটুকু ভর রয়েছে তার যদি 0.5 কি ভর থাকে, সেই ভরটাই কিন্তু তার কই থাকবে, নিউক্লিয়াসে থাকবে, কিন্তু তার বাইরে কোনো ভর থাকবে না। তাহলে নিউক্লিয়াস সম্পর্কে কি দেখলাম, যে মূলত পরমাণুর সকল ভরই নিউক্লিয়াসের সীমাবদ্ধতা। এখন এই যে চার্জগুলো এখন অত গুরুত্বপূর্ণ না, কারণ তোমরা ক্লাস 7-এ তোমরা কিন্তু পড়ে এসেছো। তার মানে এখানে দেখো যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, তার মানে ঋণাত্মক অর্থাৎ মাইনাস ইলেকট্রন যুক্ত, এবং প্লাস প্রোটন যুক্ত, এবং নিউট্রাল হচ্ছে কি তোমার এই নিউক্লিয়াস। তাহলে এই যে তুমি ইতিহাসটা পড়লা, ইতিহাসটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, তো তোমাদের যে ইতিহাসটা পড়াইলাম, তোমাদের আমি প্রথমে কি বললাম, যে এ সম্পর্কে প্রথমে ধারণা কে দেয়, তার মানে পরমাণু সম্পর্কে প্রথম ধারণাটা দেয় হচ্ছে ডেমোক্রিটাস। কত সালে, 400 অব্দে। তিনি বলেন যে পরমাণু মূলত অবিভাজ্য, এবং তিনি এটার নাম দেন অ্যাটোমস, অর্থাৎ অ্যাটম থেকে অ্যাটোমস এই নামটা দেন গ্রিক ভাষায়। তারপরে তার সময় দুইজন খুবই খ্যাতিমান বিজ্ঞানী, যার নাম ছিল অ্যারিস্টটল এবং প্লেটো দার্শনিক, তারা মূলত বলেন না এর কথা ভুয়া বা মিথ্যা। আমরা অন্য একটা বক্তব্য দিলাম যে মূলত পরমাণুকে ভাঙলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, এটা তিনি বললেন। পরে আবার আসলো পরমাণুর কাহিনী শেষ, আবার সব থেকে বড় বিজ্ঞানী তখনকার জন ডাল্টন 1803 সালে তিনি বললেন যে পরমাণু মূলত অবিভাজ্য, এটা কথা তিনি বললেন। এই যে তোমরা এখানে যে দেখবা, এই যে জন ডাল্টন কি বলছে, এই যে 1803 সালে বলেছেন পরীক্ষাবিদদের যে পরমাণুর মৌলিক পদার্থ ক্ষুদ্রতম কণা একে অপরে ভাঙা যায় না। তার মানে কি বলছে, যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে ভাঙা যায় না, মানে ওই একই কথা তিনি বলেন। তখন এই প্লেটো এবং দার্শনিকের কথা কি হয়ে যায়, অ্যারিস্টটলের কথা চাপা পড়ে যায়। তখন ভাবে যে ডাল্টনই ঠিক। কিন্তু অনেক সময়ের পরে রাদারফোর্ড এবং তার বন্ধু নিলস বোর তারা একটা সৌরজগতের মডেল প্রস্তাবন করেন, যেখানকার থেকেই দূর হয়ে যায় যে পরমাণু অবিভাজ্য নয়, তাকে ভাঙলে 3টি কণা পাওয়া যায়, যার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং নিউট্রনটা তার অর্থাৎ নিউক্লিয়াসটা তার কি বলে মাঝখানে অবস্থিত, যার ভেতরে দুটি অংশ, যেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং ইলেকট্রনটা তার কক্ষপথ দিয়ে ঘুরছে। এই জিনিসটা একটা বেসিক জিনিস, এটা তিনি প্রমাণ করেন। তবে নির্দিষ্ট রাদারফোর্ড তার কথাটি শেষ করতে আর পারলো না। সে আর পরে নিউক্লিয়াস সম্পর্কে কোনো তথ্য দেওয়া না পারে, সে মূলত ওই যে বোরের
পরমাণুটার বা বোরের মডেলটাই কি হয়ে যায়, নির্দিষ্টভাবে স্থায়ী হয়ে যায়। তার মানে তোমাদের মনে রাখতে হবে যে সর্বশেষে গিয়ে সত্যটা যাচাই করে, সেটা হচ্ছে রাদারফোর্ড এবং তোমার নিলস বোরের মডেল। তাহলে আমি তোমাদের আজকে পড়াইলাম একটি পরমাণুর ইতিহাস সম্পর্কে পড়াইলাম। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ সম্পর্কে পড়ব। তো এই তিনটা জিনিস তোমাদের নতুন ক্লাস 8-এ পার্ট 4 থেকে 6, তো এই জিনিসটা আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে পড়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই জানাবা যে আমার এই কেমিস্ট্রির প্রথম ক্লাসটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই প্রচুর কমেন্ট করবা এবং আমার পাশে থাকবা। ইনশাল্লাহ সামনে আমাদের ঈদ এবং ঈদের আমেজ এখন থেকে চলছে এবং আমরা মূলত রমজান, প্রায় 30টা রমজান সবাই কমপ্লিটের কাছাকাছি, কারণ আজকে প্রায় 17তম রোজা। আমি এই 17তম রোজা এই ভিডিওটা করলাম এবং মূলত এই রোজার সময় মূলত সবারই কিন্তু প্রচুর পরিমাণ, অর্থাৎ সেহরির সময় পানি খেতে হয়। তোমরা চেষ্টা করবা যে সেহরির সময় প্রচুর পরিমাণ পানি খেতে, তাহলে আমাদের শরীরে কী হবে, ডাইজেস্ট হবে। ফলে যত ডাইজেস্ট হবে অত মনে করো সারাদিন ধরে পানির পিপাসাটা লাগবে না এবং আল্লাহ তাআলার নিয়ামতের যে দোয়াটি রয়েছে, যেটা পরে আমরা কি করতে পারবো, রোজা রাখতে পারবো, সেটা ইনশাল্লাহ আমরা পরে থাকবো। তো এর পরের ক্লাসে তোমাদের দেখা হবে এই তিনটা জিনিস নিয়ে, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। এটার ক্ষেত্রে তোমাদের দেখা হবে। তো ইনশাল্লাহ সামনের ক্লাসের পর্যন্ত তোমাদের স্বাগতম জানাই এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন ক্লাস